ওকে, মলিকিউলার কাইনেটিক এনার্জির ব্যাপারে আপাতত আমাদের এইসব ডিরাইভেশনস দেখা দরকার নাই। হ্যাঁ, ডিরাইভেশনস নাইও আমাদের সিলেবাসেও নাই। হ্যাঁ, আমরা আপাতত শুধু মলিকিউলার কাইনেটিক এনার্জি ব্যাপারে এটা পড়বো। লাস্ট ক্লাস আমরা যেটা পড়তেছিলাম যে পার্টিকেলস উইল হ্যাভ ডিফারেন্ট এনার্জি। তার মানে রুমের মধ্যে যতগুলা পার্টিকেল আছে এগুলোর মধ্যে এক একটা পার্টিকেলের এক এক রকমের এনার্জি থাকবে। কিছু পার্টিকেলের এনার্জি বেশি থাকবে, কিছু কম থাকবে। এই সবগুলা মিলে আমরা এভারেজ বের করি কেমনে? প্রত্যেকটার স্কোয়ার করে রুট করি। রাইট, যেটারে আমরা বলি হইতেছে রুট মিন স্কোয়ার স্পিড। তার মানে তিনটা পার্টিকেল থাকলে ওয়ানের পার্টিকেল এ বি সি, তিনটা পার্টি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 3, এরপর পুরাটারে রুট করলে আমরা রুট মিন স্কোয়ার স্পিড পাই। আচ্ছা, এখন মলিকিউলার কাইনেটিক এনার্জি বের করার জন্য আমাদের দুইটা ফর্মুলা আছে। একটা হইতেছে কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউল ইকুয়াল টু 3/2 multiplied by k into t, where t is the temperature. As you can see, the kinetic energy is directly related to the kinetic to the temperature, and it is proportional to the temperature because 3/2 is a constant and so is k. আচ্ছা, k stands for the Boltzmann constant, which is 1.38 into 10 to the power minus 23. এখন now the point being, তাহলে আমরা দুইবার ফর্মুলা কেন ইউজ করছি? এটা আসলে অনেকেই বলে দুইটা ফর্মুলা, বা দুইটা ফর্মুলা টেকনিক্যালি এটা না। কেন না? বিকজ তোমরা কেমিস্ট্রিতে একটা জিনিস পড়ছো না, দ্য নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন পার মোল অফ দ্য গ্যাস, রাইট? তার মানে পার মোল যদি হিসাব করি তাহলে এক মোলের মধ্যে যতগুলা গ্যাস আছে, ওই অতগুলা গ্যাস পার্টিকেলসকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে যেটা আসবে ওইটাকে আবার আমরা গ্যাস কনস্ট্যান্ট হিসাবে ধরি। And which is why the formula turns out to be something different as well. The formula turns out to be 3/2 kT, which we use for any single particle. Remember, 3/2 kT আমরা use করি হইতেছে for any single particle, আর 3/2 RT use করি হইতেছে আমরা for 1 mole of the gas. আচ্ছা আচ্ছা, এই দোনোটা ভ্যালু আমাদের মেমোরি রাখতে হবে। 1.38 into 10 to the power minus 23 একটা, and 8.31 is the second value, which is for per mole. ঠিক আছে, এই দুইটা খেয়াল রাখলে we can find out the kinetic energy. শুধু এতটুকুই জানা লাগবে, আর কোনো কিছু লাগবে? হুম, 2 decimal place শেষ, আর লাগবে না। 2 decimal place। আচ্ছা, এরপরে আসি আমরা ফাইনালি আবার ও লেভেল স্টাফে। এই ম্যাক্সওয়েল বোলসম্যান আর এটা ছাড়া কোনো কিছু এখানে নতুন কিছু নাই। এরপরে আবার ও লেভেলস এর জিনিসপত্র, কামিং ব্যাক টু বয়েলস ল। ইফ ইউ রিকল, আচ্ছা এটা তোমাদের মনে না থাকলে আমারে বললো যে মনে নাই, আদারওয়াইজ আমি আর এটা পড়াচ্ছি না। ঠিক আছে, তালহা শুধু খেয়াল করে তো এটা, এই তিনটা আমি স্কিপ করবো যদি তোমরা বলো যে ঠিক আছে। বয়েলস ল, সিরিঞ্জ একটা খেয়াল আছে, আমি আরেকবার জাস্ট বলতেছি। The syringe takes the reading of the volume, and the pressure meter takes the volume of the pressure. We will take a number of volume readings because when we press on the piston moves to the other side. Basically, the pressure keeps on increasing. And প্রতিবার আমরা pressure যে বাড়াইতেছি, এটা we know it from the pressure meter, and the corresponding volume readings are taken. If we place all these values to put it into a graph, we will see that they become inversely proportional to each other. That is Boyle's law. On the other hand, the Charles law looks like this, যেখানে হইতেছে একটা চার্লস লতে আমরা কি দেখি, দ্যাট এই জায়গাতে ইফ ইউ রিকল আমরা যখন টেম্পারেচার বাড়াইতেছি তখন এখানে একটা আহ কি বলবো, ট্র্যাপ টেয়ার আছে মার্কিউরি থ্রেডের নিচে, তাই না? খেয়াল আছে, মার্কিউরি থ্রেডের নিচে যে ট্র্যাপ টেয়ার আছে, এই মার্কিউরি প্যালেটের নিচে ট্র্যাপড এয়ারটা টেম্পারেচার যত বাড়তে থাকবে, যেটা রিডিং আমরা পাবো হইতেছে ফ্রম দ্য থার্মোমিটার, লাইক টেম্পারেচার 20, 25, 30, 35, 40, 45, so on, প্রত্যেকটা টেম্পারেচারের জন্য করেসপন্ডিং ভলিউম রিডিং আছে। ভলিউম রিডিং আমরা কোনটা নিব? ট্র্যাপটারের উপরে টানা নিচেরটা? নিচেরটা। সো উই টেক আ নাম্বার অফ ভলিউম রিডিংস এন্ড উই পুট দেম ইনটু গ্রাফ। উই উইল সি দ্যাট যে কোনো একটা জায়গাতে, আচ্ছা বাই দ্য ওয়ে, এই এক্সপেরিমেন্টের মধ্যে আমরা প্রেসার বাড়াইছি, ভলিউম কমছে, তার মানে টেম্পারেচার ওয়াজ কনস্ট্যান্ট। আর এইটার মধ্যে হইতেছে আমাদের প্রেসার কনস্ট্যান্ট বিকজ টেম্পারেচার বাড়াইতেছি, ভলিউম বাড়তেছে। সো দ্য গ্রাফ ইভেন্চুয়ালি লুকস লাইক দিস, temperature and volume them being directly proportional to each other, and the কি জানি pressure is constant. এবার আসি আমরা প্রেসার লতে, যেখানে এখানে ওই যে অবভিয়াসলি এররটা আছে, এটা হইতেছে প্রেসার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার হবে, এখানে ভি আছে। হ্যাঁ, বাট লিখা আছে ঠিক। সো পি ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, আমরা যে কোনো একটা গ্যাসের টেম্পারেচার যত বাড়াইতে থাকি প্রেসার তত বাড়তে থাকে। হাউ ডু উই নো দিস? Simply by looking at this diagram, as you are increasing the temperature you get a number of temperature readings, and you see that a গ্যাসের যে কন্টেইনারটা আছে, the one that
contains the air inside, or pressure gradually keeps on increasing. How do we know? We know it from the pressure meter or the pressure gauge, and the volume of the gas inside the container remains constant. তার মানে when the volume is constant, if you are increasing the temperature, the pressure keeps on. সালোয়া কি বুঝতেছেন কিছু? শিওর? আচ্ছা, এগুলো কিন্তু আগে পড়াইছি, দেখুন তাড়াতাড়ি কভার করে যাচ্ছি, তুমি না বুঝলে বইলো আমাকে, ঠিক আছে? ওকে, সো প্রেসার এন্ড টেম্পারেচার, দে আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার। এই সবগুলাকে কম্বাইন করলে উই হ্যাভ দ্য ফর্মুলা P1V1 বাই, আচ্ছা এটা এখানে নাই, এটা একটু লিখে নাও তোমরা, হ্যাঁ এটা যে কোনো একটা জায়গায় লিখে রাখো, এই ফর্মুলা আমাদের আবার লাগবে, এই জায়গাটাতে এটা দেওয়া নাই। হ্যাঁ, P1V1 বাই T1, যেটা হচ্ছে গ্যাস লজ ইকুয়েশন, ইজ ইকুয়াল টু P2V2 ডিভাইডেড বাই T2, ওয়ার যে একটা কনস্ট্যান্ট থাকবে ওটাকে আমরা বাদ দিয়ে দিব, বাকিগুলোকে ইউজ করব। ঠিক আছে, যেটা কনস্ট্যান্ট থাকবে ওটাকে আমরা ক্যান্সেল করব। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে হইতেছে, আহ টেম্পারেচার ইজ কেলভিন, রাইট? টেম্পারেচার হ্যাজ টু বি ইন কেলভিন, ডিগ্রিতে দেওয়া থাকে, কেলভিনে কনভার্ট করে দেয়, লিখে রাখেন। ঠিক আছে, যে টেম্পারেচার আমরা আচ্ছা, এরপরে হইতেছে, আরে এটা বেশ, আরো 3 বছর পরের কার ফোন না, তুমি বের তো হবেই। না না না, নাম্বার অফ ক্যামেরা চিন্তা করলে ইটস ডাউনগ্রেড। না না এখন, হ্যাঁ ক্যামেরা ডাউনগ্রেড মানে কোন সেন্সে? নাম্বার অফ অপশনসও ডাউনগ্রেড। কি, হ্যাঁ কিছু জিনিসপত্র ডাউনগ্রেড আছে, যেমন তোমার 17-এর অন্যান্য মডেলের তুলনাতে এটাতে চার্জ একটু কম থাকে, এবার আমার 15-এর থেকে বেশি আছে, আর আমার আমার লাগে না। হম, আল্লাহ না পেরে কথা বললে। হ্যাঁ, আর এটা কোনো ওয়েটই নাই, একদমই পাতলা এটা। আর এটা তোমার মানে হয়েছে কি আসলে, আমি বলি থিংস দ্যাট আর মিসিং ইন দ্য ফোন, লটস অফ থিংস আর মিসিং, বাট এটাও একটা জিনিস যে এইসব জিনিসপত্র আমরা আসলে ফোনে ইউজই করি না, যেগুলো মিসিং এগুলো আমরা ইউজই করি না কখনো। যেমন আলট্রা ওয়াইড জুম মিসিং। আলট্রা ওয়াইড জুম দিয়ে আমার মনে হয় না আমি গত 3-4 বছরে 3টা ফটো তুলছি। আলট্রা ওয়াইড জুম দিয়ে তো পিকচার তোলা হয় না। এটা কাদের জন্য দরকার হয়? যারা ধরো তোমার ব্লগ ক্লগ করে, যে একটা জায়গাতে অনেকখানি এরিয়া কভার করা দরকার। আমি তো জীবনেও পিকচার তুলিনি। প্রোরেস ভিডিও মিসিং আছে। প্রোরেস ভিডিও তো আমি কখনোই করি না, প্রোরেস ভিডিও করা আমার পক্ষে পসিবল না। প্রোরেস ভিডিও তোমার 5 মিনিট করতে গেলে 100 GB হয়তো লেগে যাবে গিয়ে। প্রোরেস ভিডিও মিসিং আছে, তো এটা তো আমি জীবনেও ইউজ করি না। চার্জ একটু কম থাকে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, আমার আগের ফোনে চার্জ আরো অনেক কম থাকতো, বিকজ ব্যাটারি হেলথ অনেক কম ছিল। দ্যাট ওয়াজ নেভার এন ইস্যু, বিকজ আমি এখানে থাকি, এখানেও আমার আলহামদুলিল্লাহ এখানে চার্জার আছে, বাসায় চার্জার আছে, গাড়িতে চার্জার আছে, আমার চার্জার দরকার হয় না। তো আর এত চার্জ দেওয়া আমার দরকার হয় না। মোস্ট অফ দ্য টাইমস লটস অফ রিভিউয়ার্স সে ইট, কিন্তু যে আইফোন প্রো বা প্রো ম্যাক্সে মানুষ যে নেয়, দ্য বেস্ট ডিল ইজ অলওয়েজ দ্য বেসিক ওয়ান। বিকজ প্রো আর প্রো ম্যাক্স এর মধ্যে যা যা অফার করে এগুলো আসলে কোনো ইউজার জীবনে কোনোদিন ইউজই করে না। সো ইউ পে এক্সট্রা মানি ফর সামথিং দ্যাট ইউ আর নেভার গোইং টু ইউজ। স্টোরেজ ভিডিও, এত ভালো কোয়ালিটির ভিডিও, এগুলো তো জীবন আমরা ইউজ করি না, আলট্রা ওয়াইড জুম ইউজ করি না। তো এইগুলা জিনিসপত্র আসলে লাগে না। আর ব্যাটারি হেলথ নিয়ে মানুষ অনেক অবসেসড হয়ে যায়, কারণ ব্যাটারি হেলথ তো কিছুদিন পর কমে যায় এমনিতে, যে কোনো ফোনেরই। হ্যাঁ, এটার আরো বেশি কমবে, এটাও ঠিক। তবে ব্যাটারি হেলথ আসলে ফোনের কমে গেলে তোমার ফোনে চার্জার রেগুলার বেসিসে ইউজ করতেই হবে, এটা যেই ফোনে হোক। আর আমি ফোন অনেক ইউজ করি, আমার চার্জার লাগে। আমার ফোনের স্ক্রিন টাইম ইজ মোর দেন 6 আওয়ার্স আ ডে, 7 আওয়ার্স 8 আওয়ার্স হয়। সারাদিনই ফোনের দিকে তাকায় থাকি, আমি নিজেই বুঝি না আমি কখন 8 ঘন্টা ফোন চালাই। করি না তো, করতেই তো পারি না, অ্যাপারেটাস লাগে অনেক, কিভাবে করবো বলো? না, অনেকদিন করছি কিন্তু পারি না আসলে। ভালো লাগে করতে, ভালো লাগে, কিন্তু আমার পক্ষে এটা পসিবল হয় না। ক্লাস নিয়ে রিভিউ করতে পারি না সবাই।
তবে একটা জিনিস এখানে আমি আমি একটা জিনিস মিস করি, ওটা হচ্ছে কি, তুমি কাছ থেকে ফটো তোলা যায় না এখানে। এই ধরো এখান থেকে ফটো তুলতে পারবো না, যেটা অন্য সব ফোনেই তোলা যায়। আমার 15 প্রোতে তোলা যেত, 15, 14, 13, 12 সবগুলোতে তিনটা ক্যামেরা যাদের আছে, মানে ক্লোজ থেকে ফোকাস করে, মানে হোয়াট ডু ইউ বলে, কি জানি বলে এই পিকচারটা, মাইক্রোস্কোপিক না, দিস আদার নেই, যাই হোক ম্যাক্রো ম্যাক্রো পিকচার্স তোলা যায় না। ম্যাক্রো পিকচার্স তোলা যায়, মানে এখান থেকে তুলতে গেলে পিকচার ঘোলা চলে আসবে, এখানেও তোলা যাবে না, কারণ আমার হাতের পিকচার কোথা থেকে তুলতে পারবো না, এতটুক ডিস্টেন্সে যাইতে হবে, তারপরে আমি তুলতে। আলট্রা ওয়াইড ইউজ করা যায় না তো এখানে, আলট্রা ওয়াইডও নাই, ম্যাক্রো নাই, একটা ক্যামেরা। দ্য ওয়ান সিঙ্গেল ক্যামেরা ইজ দ্য বেসিক। তোমার যে তিনটা ক্যামেরা আছে মানে যে একেবারে তুমি উড়ে গেছো, ঠিক আছে, তা না কিন্তু। তিন ক্যামেরার থেকে ফ্যাক্ট ইজ 99% অফ দ্য পিকচার্স এর মধ্যে তোমার দুইটা ক্যামেরা থাকে, ইউজ হয় না তো, একটাই ইউজ হয়, ওই একটাই এখানে আছে। আর বাকি ওই যে তুমি লিখা টিখার পিকচার তুলতে গেলে তোমার প্রবলেম হবে। ধরো তুমি কপি থেকে কোনো লিখা পিকচার তুলবা, রাইট উইজ, তখন তুমি ইউ ক্যান টেক দ্য পিকচার লাইক দিস, একটু উপর থেকে তুলতে হয়, তাহলে ঠিক আছে। এবার ওই যে ক্লোজ থেকে তোলা গেলে ওইটা তোলা যাবে না। বুঝছো? ধরো একটা পিঁপড়ার পিকচার তুলবা, তুমি তুলতে পারো না এইভাবে। ইউ ক্যান, বাট জুম deteriorates the quality. হ্যাঁ, you can zoom in, obviously you can take the picture, but it decreases the quality. So that's what you have to do. You take the picture from a little distance, longer distance, and then you zoom it in, which basically ruins the quality of the picture. Not necessarily that to me you will understand it from the display, but তুমি এটা বুঝবা যে তুমি কম্পিউটারে নাও, তুমি বুঝবা যে পিকচার কোয়ালিটি ডিগ্রেড হয়েছে। বাট এসব খুব মাইনর জিনিসপত্র। এখন I think what I need more as an iPhone user, what we all need more is a change, and that's what I got with the phone. That's how I would describe it. And people of your age, তোমাদের জন্য কিন্তু very important যে what is new and what is better, because তোমরা গেমিং করো, এডিটিং করো, এই করো, সেই করো, বহুত কিছু করো। We don't do anything। আমার ফোনে আমি যেগুলো করি ওগুলো থাকলে আমার মোটামুটি আসলে সব কাজ হয়েছে। সো আই নিডেড আ ফোন দ্যাট লুকস ডিফারেন্ট, দ্যাট ইজ নট দ্য সেম ফোন ফর দ্য লাস্ট 100 ইয়ার্স। বুঝছো? সেম ফোন, সবার সেম ফোন, পৃথিবীর সবার সেম ফোন, ডিফারেন্ট আছে ভাই, ভালো। আর ইনফ্যাক্ট আমি তোমার এটাই মানে রেজাউল বলতেছিলাম যে, ও আমার জিজ্ঞেস করতেছিল, তখন আমি ওরা বলতেছিলাম যে যদি আবারও এয়ার আসে আমি আবারও এয়ারই নিব, আমার দরকার নেই তিনটা ক্যামেরা, ভাল লাগে না আর এই ডিজাইন, অনেকদিন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, গেমিং এক্সপেক্টে দেখলে এই জন্য বললাম যে তোমাদের এই যে স্টুডেন্টস যারা গেমিং টেমিং করে, অনেক হেভি ইউজার্স, এদের জন্য ঠিক আছে। আমি হেভি ইউজার অফ ফোন, বাট নট দোজ অ্যাপ্লিকেশন, সাম আদার অ্যাপ্লিকেশন। আমি অনেক বেশি, আমি হয়তো তোমাদের থেকে বেশি ফোন ইউজ করি, কিন্তু অন্যান্য অ্যাপ্লিকেশন। ওটা তো PS4 এ গেম আমি খেলি যদি মানে কোনো কারণে বন্ধ থাকে, করোনা টরোনা হইলে খেলি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তখন খেলি তখন। যেমন তোমার ওই যে ইলেকশনের সময় খেলছিলাম, যখন ওই যে শেখ হাসিনার ডাউনফল হইলো, তখন খেলছি, যখন বাসায় কোনো কাজ নেই তখন PS4 খেলছি। আদারওয়াইজ এসব তো খেলতে পারি না, সময় পাই না। আমি গেম খেলি নাই এই কারণে, খেলা শুরু করলে মাথা খারাপ হয়ে যায়, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে গেম খেলতে থাকি, এর জন্য আমি খেলি না। হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই চার সবগুলা যদি ঠিক থাকে, লেটস কাম টু দ্য লাস্ট পার্ট, উই উইল বি ডান উইথ দিস পার্ট নাও। দ্য আইডিয়াল গ্যাস। আচ্ছা, আইডিয়াল গ্যাস কি জিনিস? আইডিয়াল গ্যাস হচ্ছে তোমার এমন একটা, আচ্ছা একটা সেকেন্ড, হয়ে গেল আগের ইকুয়েশনটা। আচ্ছা, আইডিয়াল গ্যাস হচ্ছে এমন একটা গ্যাস which actually does not exist. There's nothing called ideal gas actually. আইডিয়াল গ্যাস আমরা কেন বলি? বিকজ গ্যাসের অনেক বিহেভিয়ার আর ভেরি ইম্পর্টেন্ট ফর আদার লস টু ওয়ার্ক। যেমন ফর এক্সাম্পল, the molecules, you cannot say that gas molecule was this large in size, the molecule was this large in size, you can't have a molecule like that। তার মানে কি, আমরা ধরেই নিতেছি মলিকিউলসরা সবই হইতেছে নেগলিজিবল সাইজ, এন্ড এরা সবাই, and now you need to understand an oxygen molecule is larger than the hydrogen molecule। কিন্তু আমরা কি এটা আসলে কখনো হিসাবে নেই? আমরা তো এটা জীবনে হিসাবে নেই না। আমরা ধরে নেই কি সব মলিকিউলস আর সেম ইন সাইজ এন্ড অল অফ দেম আর নেগলিজিবল ইন সাইজ।
এই কারণে আমরা বলি দ্যাট মলিকিউলস আর নেগলিজিবল ইন সাইজ, মলিকিউলস আর অল আইডেন্টিক্যাল। এটা হোক কার্বন ডাইঅক্সাইড, হোক অক্সিজেন, হোক নাইট্রোজেন, এটা যেটাই হোক না কেন, মলিকিউলস আর অল আইডেন্টিক্যাল। অ্যান্ড আমরা ধরে নিই যেমন এই রুমের ভিতর যতগুলা গ্যাস মলিকিউলস আছে, all these gas molecules will remain in motion forever. I mean, even if you close this room for next 100 years and then you come back, you will see that all molecules are still in motion in the same way as they were 100 years ago. তার মানে মলিকিউলস এর মুভমেন্ট জীবনে কোনোদিন আসলেই কোনোদিন থামে না। কেন যে থামে না এটা উই ডোন্ট নো ইট ইয়েট। প্রবাবলি ও নেচার থেকে সামহাও এনার্জি গেইন করতে থাকে, উইচ ইজ টেম্পারেচার, বেসিক্যালি হিট এনার্জি। যেই কারণে মলিকিউলস, এন্ড তুমি ওরা ঠান্ডা করলেও মলিকিউলস কোনোদিন জিরো এনার্জি হয় না। যার জন্য আমাদের 3 নাম্বার কোয়েশ্চেন অ্যান্ড সারপ্রাইজিং থিং হইতেছে, ইফ দ্য container looks like this, a molecule moving like this বারবার সারফেসে হিট করতেছে, ইট লুজেস সাম অফ দ্য এনার্জি অ্যাজ হিট এনার্জি, তাই না? বাট ওর এনার্জি জীবনও কোনদিন শেষ হয় না। ইফ ইউ আর কন্টিনিউয়াসলি লুজিং সাম অফ দ্য হিট এনার্জি, you are supposed to eventually come to rest, but the molecules will never come to rest, they will continue to move. So আমরা ধরে নিতেছি that gas molecules are negligible in size, identical. ওরা যে collision করে, collision এর কোনো এনার্জি লস হয় না, because all the collisions are 100% elastic all the time, and molecule they exert no force on each other. ওরা শুধু কার উপর ফোর্স এক্সার্ট করে, ওরা শুধু ফোর্স এক্সার্ট করে সারফেসের উপর, ওরা একজন আরেকজনের উপর কোনো ফোর্স এক্সার্ট করতে পারে না। আচ্ছা, এরপরটা সেকেন্ড লাস্ট হচ্ছে, and there are enough molecules, you cannot say that I have done my experiment in a place where there were not enough molecules, which is why my experiment did not come out to be correct. You can't say that, because আমরা ধরে নেই that molecules সব জায়গায় enough আছে, because একটা জায়গাতে বেশি molecules হইলে গ্যাস molecules এর অভ্যাস কি, ও অটোমেটিক্যালি অন্য জায়গায় চলে যাবে। তুমি এই রুমের মধ্যে যদি বেশি গ্যাস ইনসার্ট করো, ঠিক আছে, পাম্প করেও যদি এই রুমের মধ্যে গ্যাস দিতেই থাকো দিতেই থাকো দিতে থাকো, এই রুম থেকে অটোমেটিক্যালি কি হবে, গ্যাস molecules will go somewhere else. So it will try to make a balance, যার জন্য আমরা ধরে নিই কি, that the gas molecules will always, there will always be enough number of gas molecules. You cannot say something like that. তার মানে some of these things are, and the motion of the molecules are random, obviously কে কখন কোন দিকে মুভ করবে এটা কোনো ঠিক নাই। So that being said, when we assume that the molecules are identical, they look alike, they do not exert pressure on each other, and they never come to rest, they are all elastic movements, as in like elastic collisions. তারপরে হইতেছে molecules, there are always enough molecules and they are always in motion। এই সবগুলো যদি তুমি অ্যাজিউম করে নিবা, অ্যাজিউম করে নিয়ে তুমি যে গ্যাসটাকে নিয়ে কাজ করতেছো, ওই গ্যাসটাকে তখন আমরা বলবো ইটস অ্যান আইডিয়াল গ্যাস। তার মানে আইডিয়াল গ্যাস বলতে রিয়েল লাইফে কোনো গ্যাস নাই, বাট এই সবগুলাকে অ্যাসিউম করে নেওয়ার পরে আমরা যখন when we start working, আমরা কি বলি, দ্যাট উই আর ওয়ার্কিং উইথ আইডিয়াল গ্যাস। তার মানে সোজা হিসাব হইতেছে, তুমি যেই গ্যাস নিয়ে কাজ করো না কেন, জেনারেলি স্পিকিং ইট ইজ অ্যান আইডিয়াল গ্যাস, আনলেস তুমি স্পেসিফিক্যালি কোনো কিছু উল্টাপাল্টা না করতেছো, যে একটা জায়গাতে গ্যাস মলিকিউলস অনেকগুলো এক্সট্রা করে বের করে ফেললা, গ্যাস মলিকিউলস কমায় ফেললা। ফর এক্সাম্পল, একটা গ্যাসের সিলিন্ডার, বা তোমার ধরো হ্যাঁ একটা গ্যাসের সিলিন্ডারের মধ্যে থেকে তুমি গ্যাস যত বের করতে 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 একটা পয়েন্টে কি হবে, এটা অনেকখানি এমটি হয়ে যাবে, যদিও ওইটার ভিতর পুরোপুরি এমটি হয় না। বাট ধরো তুমি ইন্টেনশনালি কোনো জায়গাকে এমটি না করলে, অল দ্য গ্যাসেস আর আইডিয়াল গ্যাসেস। অ্যান্ড আইডিয়াল গ্যাসের একটা ইকুয়েশন আছে যেটা আমাদের ফলো করতে হবে, অ্যান্ড দ্য ইকুয়েশন ইজ তোমার, আমরা এই যে মাত্র একটা ইকুয়েশন পড়ছিলাম না, দ্যাট P1 V1 by T1 equal to P2 V2 by T2, এই ইকুয়েশনের থেকে যে কোনো আমরা একটাকে কনস্ট্যান্ট ধরে নিতে পারি। কনস্ট্যান্ট ধরে নিতে পারি দেখে PV by T আমরা যদি ধরি that এই পুরাটা is equal to a constant for the ideal gas, then the equation becomes PV by T equal to constant. যেই জায়গাতে equation becomes PV is equal to K into T and multiplied by N, PV is equal to N into K into T. This leads to this equation where K is again the Boltzmann constant and N is the number of molecules. PV is equal to NKT. Basically, এইটাই আসলে অরিজিনাল ইকুয়েশন যেটা থেকে আমরা ও লেভেলসে এটা পড়ছিলাম।
যে যদি এরা কনস্ট্যান্ট হয় তাহলে P1 V1/T1 উইল বি ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, যার জন্য আমরা বলি আচ্ছা P1 V1/T1 এই মাত্র কি বললাম PV/T ইজ ইকুয়াল টু কি কনস্ট্যান্ট না, তাই? এখন PV/T ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে তো সিচুয়েশন 1 P1 V1/T1 ইকুয়াল টু কে। এখন তুমি যদি টেম্পারেচার প্রেসার বাড়ায় দাও আবার P2 V2/T2 ইকুয়াল টু কি হবে কে হবে না। আমরা যেহেতু বলতেছি নো ম্যাটার হোয়াট ইউ ডু, বুঝো কি বলতেছি, if you change the pressure then the volume will change automatically, if you change the volume then the temperature will change automatically, if you change two of them then the third one will change, if you keep one constant then the two of them will change. And how are they changing? একজনের বাড়াইলে আরেকজন কমতেছে, একজনের কমাইলে আরেকজন বাড়তেছে, they will change in a way so that তুমি যাকেই চেঞ্জ করবা অন্যটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে they will maintain the situation so that এদেরকে যেভাবে যে যাই চেঞ্জ করুক না কেন ওরা সবকিছু মিলে they will come down to what PV/T will always be equal to K। তার মানে আমি বলতেই পারি সিচুয়েশন 1 এ P1 V1/T1 ইকুয়াল টু যদি K হয়, সিচুয়েশন 2 তে P2 V2/T2 will be equal to কি K, and that is why we can say since both of them are equal to K, this is equal to what this, which led us to the equation originally P1 V1/T1 equal to P2 V2/T2. However আমরা যদি backward যাই we have the equation PV is equal to KT, যেখান থেকে number of molecules হিসাব করলে PV is equal to NKT আসে। And then coming back to the same equation PV is also equal to N into R into T, like I said একই ইকুয়েশন যদি এক মোলের কথা চিন্তা করি তাহলে এটা হয়ে যায় কি PV is equal to nRT। হ্যাঁ, এটা এক মোলের জন্য, আর হচ্ছে এক মোলের জন্য মোলার গ্যাস কনস্ট্যান্ট 8.31 আর কে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট 1.38 ইনটু 10⁻23 শেষ। বিকজ যদি এক মোলে তো আমরা ধরে নিই যে এতগুলো গ্যাস মলিকিউল আছে, সো এটা তো অলরেডি আর এর মধ্যে চলে গেছে। তুমি বলছো আর এর ভ্যালুটা কই থেকে আসছে এক, ও ওখানে নাম্বার অফ মোলস ধরতে হবে, এন মানে নাম্বার অফ মোলস। এক মোলের জায়গায় যদি 10 মোল হয় তাহলে তো এক মোলের গ্যাস কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই 10 করতে হবে তোমার, এর জন্য n। PV is equal to NKT is applied for number of molecules, n is number of molecules, কিন্তু PV is equal to RT তে আর তো মোলার গ্যাস কনস্ট্যান্ট, তখন n stands for number of moles, এই আর কিছু না মলিকিউলস এর জন্য, রাইট। আর তখন তুমি এনও বসাবা নাম্বার অফ মলিকিউলস, আর আর হচ্ছে নাম্বার অফ মোলস এর জন্য, তখন তুমি এনও বসাবা নাম্বার অফ মোলস এর জন্য, শেষ। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এইবার আসি আমরা লাস্ট ইকুয়েশন, আমরা পড়ছিলাম না কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, which eventually leads us to the equation PV is equal to 1/3 nmc স্কোয়ার। PV equal to 1/3, এটা হ্যাঁ হ্যাঁ না 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 এটা এখন জানা লাগবে না, এটা আমি তোমাদের পরে আবার করে দেবো, ডেরিভেশন আমাদের নাই। হাউএভার এটা আমি তোমাদের আবার দেখাই দিব না, দরকার নেই, ঠিক আছে। আমাদের জানতে হবে প্রেসার মাল্টিপ্লাইড বাই ভলিউম ইজ ইকুয়াল টু 1/3 n ইন্টু m ইন্টু c স্কোয়ার। এই দুইটা ইকুয়েশনকে কাইনেটিক এনার্জি এটাকে কম্বাইন করে দেন উই ক্যান কাম আপ উইথ দিস ইকুয়েশন, যেটা ডেরিভেশন আমাদের নাইও, দরকারও নেই। হাউএভার উই উইল ডু ইট লেটার, এখন এটা শিখার দরকার নেই, ঠিক আছে। n stands for number of molecules, এই যে এখানে আসতেছি আমরা, দেখেন এই যে PV is equal to 1/3 nmc স্কোয়ার, এটা কোন জায়গা থেকে আসবে, সিন্স উই নো দ্যাট কাইনেটিক এনার্জির একটা ইকুয়েশন হচ্ছে কি হাফ mc স্কোয়ার, আবার কাইনেটিক এনার্জি আরেকটা ইকুয়েশন আমরা কি পড়ছিলাম 3/2 kd পড়ছিলাম না। এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি এন্ড দোনো সাইডে যদি আমরা প্রথমে 2 দিয়ে মাল্টিপ্লাই করি এরপর 1/3 দিয়ে মাল্টিপ্লাই করি, দিস উইল লিড আস টু দ্য ইকুয়েশন PV equal to 1/3 nmc স্কোয়ার। ডু ইউ রিমেম্বার আমরা কাইনেটিক এনার্জি ইকুয়েশন ইকুয়াল টু হাফ mv স্কোয়ার আছেই, তার সাথে কাইনেটিক এনার্জি একটা ইকুয়েশন কি পড়লাম মাত্র 3/2 kT পড়ছি না। তাহলে কাইনেটিক এনার্জি যদি ইকুয়াল টু 3/2 kT হয় আর কাইনেটিক এনার্জি ইকুয়াল টু যদি হাফ ইন্টু m ইন্টু c স্কোয়ার হয়, আচ্ছা c স্কোয়ারকে আমরা এভাবে কেন লিখছি, এটার মানে হতেছে নর্মাল এনার্জি, কিন্তু এটা মানে হতেছে তোমার ওই রুট মিন স্কোয়ার স্পিড, এভারেজ করে বের করছো।
সি স্কোয়ারটাকে আমরা এরকম একটা সাইন কেন দিছি, পাশে ব্র্যাকেটের মতো কেন দিছি? এটা মানে হইতেছে সারা জীবন যে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার করছি, ইট ইজ দ্য সেম থিং, বাট এই সি স্কোয়ার মানে হইতেছে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় ইউ আর টকিং অ্যাবাউট দ্য রুট মিন স্কোয়ার স্পিড। মানে পার্টিকেলসে যেই চারটা পার্টিকেল ধরো দেওয়া আছে, ওদেরকে তুমি কি করছো, রুট মিন স্কোয়ার স্পিড বের করে নিছো। বুঝতেছি। রুট মিন স্কোয়ার স্পিড কেমনে বের করাতে খেয়াল আছে? তিনটা পার্টিকেলের রুট মিন স্কোয়ার স্পিড কেমনে বের করবো? প্রথমটা যদি এ বি সি হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ মলিকিউলস, পুরাটাকে রুট করলে উই গেট দ্য রুট মিন স্কোয়ার স্পিড। সো রুট মিন স্কোয়ার স্পিড হইতেছে হাফ এম সি স্কোয়ার, হুইচ ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেলস। কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেলস অলসো আমরা কি জানি, 3/2 কে ইন্টু টি। এটাকে যদি দোনো সাইডে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2 9 হয়ে যায়। অ্যান্ড দেন যদি আবার 1/3 নিয়ে আসি, দোনো সাইডে কনস্ট্যান্ট মানে ইট ক্যান লিড আস টু দ্য ইকুয়েশন ইভেন্চুয়ালি পিভি ইজ ইকুয়াল টু এনএম সি স্কোয়ার। এটা উই উইল সি লেটার, আমাদের দরকার নেই ডেরিভেশন জানা, তারপর এটা আমরা দেখে নিব ইনশাল দেখার জন্য। আচ্ছা, পিভি ইকুয়াল টু 1/3 এনএম সি স্কোয়ারের মধ্যে আমাদের কি আছে? ভি স্ট্যান্ডস ফর দ্য ভলিউম, পি স্ট্যান্ডস ফর অবভিয়াসলি দ্য প্রেশার, এন ফর নাম্বার অফ মলিকিউলস, অ্যান্ড এম ফর মাস অফ ওয়ান মলিকিউল অফ দ্য গ্যাস। ঠিক আছে, মানে মলিকিউলের ম্যাস, যেই মলিকিউলটা মুভমেন্ট করতেছে। সোজা কথা, অ্যাজ ইউজুয়াল এটা ম্যাস, এটার মানে তোমাদের গিভেন থাকবে। আর সি স্কোয়ার স্ট্যান্ডস ফর রুট মিন স্কোয়ার স্পিড অফ ইট। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত ঠিক থাকলে উই আর ডান উইথ দিস পার্ট। আমরা, হ্যাঁ, কি 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 ছিল? আচ্ছা, ওইটা কি আছে একটু দেখি তো, তাহলে এটা তোমাদেরটা নতুন নোট। দাঁড়ান দিচ্ছি। Molecules within the gas will have occupied the same volume despite the differences in the number of molecules within the different. So yes, so according to the formula P V equal to K, the molecules with the greater number of molecules. Right. Molecules with greater number of greater. So molecules with greater. Greater amount of kinetic energy will exact data. If we think about the mean square speed of the data has to be smaller root mean square speed, hence they will account for the same magnitude. That's molecules within the gas will have a same volume square. এখানে একটা আইপি স্টেট আছে PV for taking for like gases with greater number of molecules will inside greater pressure. আচ্ছা, এখানে কি বলছেন? শুধু গ্যাসেস, গ্যাসেস will greater number of molecules will exert greater pressure। তার মানে হইতেছে তোমার গ্যাসেস যাদের মধ্যে ওই যে পিভি ইকুয়াল টু এনকেটি যে আছে ফর্মুলার আগে মলিকিউলস না, এটা গ্যাসেস হবে। গ্যাসেস উইথ গ্রেটার নাম্বার অফ মলিকিউলস উইল এক্সার্ট গ্রেটার প্রেশার। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এর জন্য আমি ও আচ্ছা, তুমি তখন একবার ঠিক করে ফেলছো। গ্যাসেস হবে, আমি এটা টাইপিং মিস্টেক আছে একটা। আচ্ছা, পয়েন্ট হইতেছে যে তার মানে এনি গ্যাস অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা পিভি ইকুয়াল টু এনকেটি, যেটার মধ্যে তুমি 1 মিটার কিউব অফ গ্যাস যদি নিয়ে থাকো, হোয়াট ইট সেজ ইজ, যদি এমন হয় এই গ্যাসটা স্পেসিফিক্যালি হাইড্রোজেন মলিকিউলস, তার মানে কি হবে? ফর দ্য সেম ভলিউম দেয়ার মাইট বি মোর নাম্বার অফ মলিকিউলস বিকজ হাইড্রোজেন ইজ স্মলার মলিকিউল। তার মানে কি হবে? যার মধ্যে নাম্বার অফ মলিকিউলস বেশি, সে প্রেসার এক্সার্ট কি করবে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা? বেশি এক্সার্ট করবে। এটাই এখানে বলা আছে যে যদি একই নাম্বার অ্যামাউন্ট অফ গ্যাস হয়, ভলিউম যদি সেম হয়, দ্য ওয়ান উইথ মোর নাম্বার অফ মলিকিউলস, ধরলাম কার্বন ডাইঅক্সাইডের থেকে হাইড্রোজেন মলিকিউলস আর স্মলার, সো এই রুমের মধ্যে যদি শুধু হাইড্রোজেন থাকে, দেন দেয়ার উইল বি মোর নাম্বার অফ মলিকিউলস।
তো if there are more number of molecules then the pressure exerted will be higher. আরেকটা জিনিস ওখানে বলতে হচ্ছে রুট মিন স্কোয়ার স্পিডের ক্ষেত্রে তোমার দেখা যায় মলিকিউলের ম্যাসের উপরে বেস করে ওর কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে, এটা তো অবভিয়াস। যেমন molecules with larger mass will have lower velocity because even when they might have the same kinetic energy or something. Not very important, সমস্যা নেই, প্যারা নেই, ঠিক আছে। আচ্ছা, এইটা পর্যন্ত ঠিক থাকলে, আরে না, ইয়া করি চ্যাপ্টার 9 শুরু করে দিই। নিউক্লিয়ার অনেক ইজি আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি মানে একটু ইয়া করি, বের করি দেখি, ঠিক আছে। 9-এ তোমরা, আচ্ছা পড়ানোর দরকার নেই, বাট এইটা তোমরা একটু দেখো তো, এগুলা পারি না। ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন কি খেয়াল আছে সালভা? ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিজনস কি কি খেয়াল আছে? জানার লাগবে না, মুখস্থ করার লাগবে না, পড়ার দরকার নাই। শুধু এটুক তো খেয়াল আছে যে কসমিক রেজ, তারপরে তোমার কি লিভিং থিংস, রকস এন্ড সলস, এটুক তো খেয়াল আছে। বাস খেয়াল করে দেখেন এইসব জিনিসপত্র আছে। আর্টিফিশিয়াল সোর্সেস কি জিনিস খেয়াল আছে? পাওয়ার স্টেশন, নিউক্লিয়ার বম্বস। আমাদের আশপাশে যে রেডিয়েশন সবসময় প্রেজেন্ট থাকে ওটা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলি। ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন কিছু রিজন আছে, রিজনের মধ্যে কিছু কিছু আছে ন্যাচারাল, যেমন লিভিং থিংস, হিউম্যান বডিজ, ট্রিজ অ্যান্ড অ্যানিমালস অ্যান্ড এভরিথিং, দিজ আর ন্যাচারাল। অ্যান্ড আর্টিফিশিয়াল কোনগুলো আছে? নিউক্লিয়ার ওয়েস্ট, মেডিকেল ওয়েপন, মেডিকেল সরি নিউক্লিয়ার ওয়েপন, গ্যামা রেজ, যেগুলো তোমার মেডিকেল ওয়েস্ট মাস্টে ইউজ করে, ওগুলো আছে আর্টিফিশিয়াল সোর্সেস, এগুলো জানি। গ্যামা রেজ না, গ্যামা রেজ না, মানে নিউক্লিয়ার ওয়েস্ট, আর্টিফিশিয়াল ওয়েস্ট, যেগুলো মানুষ ম্যান মেড, সোজা কথা। ডান। ইনভেস্টিগেটিং ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, এটা আমরা অলরেডি জানি না ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন কি জিনিস। আচ্ছা আমরা এটা জানি যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনে জিএমটি দিয়ে বের করে যে মাইনাস করা লাগে, এটা খেয়াল আছে না? বাস। অ্যালফা বেটা গ্যামা এগুলা তিনটা কি খেয়াল আছে? আচ্ছা বেটা কি ছিল? ইলেকট্রন। অ্যালফা কি? হিলিয়াম অ্যাটম, যার মধ্যে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন আছে। অ্যালফার চার্জ, বেটার চার্জ, এগুলো খেয়াল আছে। গ্যামা কি ছিল? ওয়েভস। গ্যামা হইতেছে ওয়েভস, যেটার মধ্যে তোমার শুধু এনার্জি, কোনো পার্টিকেল নেই, যার জন্য কোনো চার্জও নাই। সবচেয়ে লিস্ট পেনেট্রেটিং কে? অ্যালফা। মোস্ট পেনেট্রেটিং গ্যামা। আচ্ছা, হু ক্যান বি স্টপড বাই অ্যালুমিনিয়াম ফয়েল? অ্যালফা না, অ্যালফা ঠিক আছে, বাট অ্যালফা স্টপ করি কি দিয়ে আমরা? পেপার দিয়ে অ্যালফা স্টপ করি, আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বেটাকে স্টপ করি। লেড দিয়ে স্টপ করি কি? গ্যামা। এগুলা যদি পারি তাহলে আমাদের মোটামুটি এই পর্যন্ত, ঠিক আছে, না করলেও চলবে। আচ্ছা, প্রবাবিলিটি এন্ড ডিকে থেকে আসলে আমাদের শুরু হবে এই চ্যাপ্টার, মাত্র ছোট্ট এতটুকু আছে, নেক্সট ক্লাসে এসে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না 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 না, কোনো কিছু নাই। তাহলে আমাদের বাকি থাকে শুধু চ্যাপ্টার, এটা শেষ হয়ে গেলে বাকি থাকে অনলি 10A 11A শেষ। তাহলে ইউনিট 5 শেষ হয়ে যায়। 11A তে কিছুই নাই, ও লেভেলস চেয়েও কম আছে। 11B আর 10A তে একটু নতুন জিনিসপত্র আছে, তাও টাফ কিছু না। টাফ কিছু না, 10A is very easy. The only difficulty you are going to face is 11B তে হালকা একটা স্লাইড। That will be it. We are done with the section pretty much. ইউনিট 5 তো ইজি, আমি আগেই বলছি। ইউনিট 4-এ যা পড়ানোর লাগে, ইউনিট 5-এ গিয়ে, ইউনিট 4-এ তুমি চিন্তা করে দেখো যে চ্যাপ্টার 6 ছিল, কত কিছু, ইলেকট্রিসিটি, ক্যাপাসিটর, দুনিয়ার ম্যাথস, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস টিল্ড সব আছে। ইউনিট 4-এর কিন্তু তোমার, সেটা অফ করে দিই। আরে অক্টোবর ডিসেম্বর